আসসালামু আলাইকুম। শুরু করছি এর ১৫ রাত্রি উপন্যাস। লিখেছেন আসিফা খান। পর্ব সংখ্যা ৪৬। ইয়াসমিন বেগম এবং মিসেস আশফিয়ার সাথে কিচেনের কাজে সাহায্য করছে ইয়ানা। তারা বারংবার না করার শর্তেও ইয়ানা যেতে ইচ্ছুক নয়। সে কি বেশি কাজ করছে নাকি? সে তো শুধু সবজি কাটতে ধুতে সাহায্য করছে কেবল। সারা দিন রাত রুমে বসে থাকতে কার ভালো লাগে? যতক্ষণ রিফাত থাকে ভালো লাগে, কিন্তু মানুষটার কি কাজ নেই? তাও দিনের বেশিরভাগ সময়ই সে ইয়ানাকে দেয়, খেয়াল রাখে, সেবা করে। ইয়ানার নিজেকে ভাগ্যবতী মনে হয়। আয়নায় নিজেকে দেখলেও হিংসে হয় তার। ইয়ানা, রুমে যা, না হলে ড্রয়িং রুমে বস। ঘেমে যাচ্ছিস। রিফাত দেখলে রাগারাগি করবে। তোমার ছেলে রাগে না কখন? রাগ তার ছায়া সঙ্গী। মিসেস আশফিয়া ঠোঁট চেপে হাসে। ইয়ানা সত্যি ঘেমে উঠেছে। গলা ঘাড় ঘামে মাখামাখি। রান্নাঘরে গরম হয়, এটাই স্বাভাবিক। তাও রিফাত এটাকে অস্বাভাবিক নেয়। ইয়ানা ধীর পায়ে হেঁটে রান্নাঘর থেকে বেরিয়ে বেসিনের নিকট যায়। পানি ছাটায় আরক্ত মুখে। 2 দিন ধরে মটন ইয়াখনি পোলাও খেতে মন চাইছে ইয়ানার। তারই প্রিপারেশন চলছে রান্নাঘরে। রিফাত গিয়েছে মটন আনতে। 40 মিনিটের ঊর্ধ্বে রিফাত গিয়েছে। এবার হয়তো চলেই আসবে। ইয়ানা বকা খেতে চায় না, তাই ভালো মেয়েদের মতো ড্রয়িং রুমের সোফায় বসল। পায়ের ব্যথা বাড়ছে তরতর করে। কিচেনে ততক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে হয়তো ক্লান্ত তার অবয়ব। এরই মাঝে আগমন ঘটে রিফাতের। রোদে ঘেমেছে বেচারা। হাতের ব্যাগে প্রায় কেজিখানেক মাংস বোঝা যাচ্ছে। আরও কিছু জিনিসপত্র আছে। সোফায় বসা ইয়ানার দিকে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। অতঃপর কিচেনে রেখে এলো ব্যাগপত্র। কিছুক্ষণ পর রিফাত ও ইয়ানার সামনে সোফায় বসল। কপালে পড়ে থাকা ঘামে ভেজা চুল ঠেলে দিল পেছনের দিকে। পানি খাবেন? ইয়ানা প্রশ্ন করলেও উত্তর আসতো না ওই পাশ থেকে। রিফাত তখনও কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়ানার পানে। মেয়েটাও যত সম্ভব নিজে ব্যথাতুর ভঙ্গি লুকাতে ব্যস্ত। রিফাত গম্ভীর গলায় বলে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনবে। ইয়ানা চমকায়। সে ভেবেছিল তার সামনের টি টেবিলে রাখা পানির জগ থেকে পানি ঢেলে দেবে রিফাতকে। সে যদি এখান থেকে উঠে তাহলে পায়ের ব্যথায় সে আবারও বসে পড়বে। ব্যথাটা বাড়ছে বই কমছে না। রিফাতের ভঙ্গিমা তখনও একই রকম। ইয়ানা আলতো হেসে সোফা থেকে সুন্দরভাবে ওঠার চেষ্টা করলেও চোখ মুখ খিচে ব্যথার বহিঃপ্রকাশ ঘটিয়েই ফেলে। তখনই তেতে ওঠে রিফাত। আর ইচ্ছাকৃতভাবে বলা কথাটি কাজে লাগছে। এক প্রকার তেড়ে যায় ইয়ানার কাছে। বাহু ধরে আবার বসিয়ে দেয়। খ্যাপাটে গলায় বলে, সাহস বেড়েছে না? কিছু বলি না দেখে মাথা কিনে নিয়েছ স্টুপিড? এই, বলে যাইনি আমি রুমে থাকতে? বলো, বলে যাইনি? ইয়ানার চোখ ভিজে আসে। তার তোয়াক্কা করে না রিফাত। মাথা তার বেজায় গরম। ইয়ানার অশ্রুসিক্ত নয়ন দেখে রিফাত আরো বেশি চটে। মৃদু চিৎকার দিয়ে বলে, খবরদার, যদি চোখ থেকে এক বিন্দু পানি পড়ে, কিছু বললেই কেঁদে ভাসাবে। এখন পায়ের ব্যথা কার হচ্ছে? কে কষ্ট পাচ্ছে? ইয়ানা কোনোরকম উচ্চারিত করে, আমি কিছুই করিনি, শুধুই দাঁড়িয়েছিলাম। রিফাত ভারীকে নিঃশ্বাস ফেলে। মেয়েটা আজকাল বেশিক্ষণ দাঁড়াতে পারে না। তাও এই মেয়ের তেরামি দেখে রিফাতের মেজাজ তুঙ্গে ওঠে। এই, শুধু দাঁড়িয়েছিলে মানে কি? আমি যাওয়ার পর থেকে দাঁড়িয়ে আছো? তাকাও, তাকাও আমার দিকে। ইয়ানা হেঁচকে তোলে। নাকের পাটা ফুলেছে তার। ঠোঁট কামড়িয়ে কান্না আটকাই কোনো রকম। পায়ের ব্যথার সাথে রিফাতের বকুনি সব মিলিয়ে নাজুক অবস্থা। কাহিল রিফাতও। ইয়ানাকে নিয়ে প্রতিটা মুহূর্তে সংশয়ে থাকে রিফাত। মেয়েটা তার প্রাণ। ইয়ানার ছোট থেকে ছোট ব্যথাও রিফাতকে উন্মাদ করে। এ যেমন এখন ইয়ানার ব্যথার তার বুক কাঁপছে। রিফাতের কণ্ঠে রান্নাঘর থেকে বেরিয়ে আসে আশফিয়া। কি হলো রিফাত? রিফাত চোয়াল শক্ত রেখে বলে, এতক্ষণ দাঁড়িয়ে থেকে পায়ের ব্যথা বাড়িয়েছে। কাল রাতেও ব্যথায় ঘুমায়নি, আজ আবারও। কথা শুনে না মোটেও। ওকে রুমে নিয়ে যাও। আমি তেল গরম করে নিয়ে যাচ্ছি, মালিশ করে দেব। আমি কতবার বললাম বাতাসে বসতে, শুনলই না। শুনবে কেন? নিজের ইচ্ছাই হচ্ছে ওর কাছে সব। রিফাতের এহেন কথায় খারাপ লাগলো ইয়ানার। অশ্রু নদী হয়ে বইতে চাইল। তা আটকালো বহু কষ্টে। ইয়ানাকে ধীরস্থিরভাবে তুলল সোফা হতে। সাবধানে সিঁড়ি বেয়ে রুমে নিয়ে গেল তাকে। রিফাত কতবার ইয়ানাকে নিচের রুমে শিফট হওয়ার কথা বলেছে, কিন্তু ইয়ানা তা শোনেনি। তার মতে তাদের রুমে রিফাতের গন্ধ আছে, তাদের খুনসুটির প্রেমময় মুহূর্ত আছে, যা ইয়ানা ফিল করতে পারে। রিফাত চলে গেলে রুমের মধ্যে পায়চারি করে সব অনুভব করে। রিফাত তাকে বিছানায় বসিয়ে পকেট থেকে ফোন ওয়ালেট বের করে টেবিলে রাখে। ইয়ানা মাথা নিচু করে বসে রইল চুপচাপ। রাগান্বিত রিফাতকে তার বড়ই ভয় করে। এরই মধ্যে বাটিতে রসুন সরিষার তেল গরম করে নিয়ে এলো আশফিয়া। আমি মালিশ করে দিচ্ছি।
রিফাত বিনয়ের সঙ্গে বলল, আমি করতে পারবো, আপনি তেল টেবিলে রেখে দিন। মুচকি হেসে তাই করল মিসেস আশফিয়া। রিফাত ইয়ানার সামনে বসে শাড়ি পা হতে ওপরে তুলতে ইয়ানা চমকায়। পা সরিয়ে নিতে চাইলে রিফাত দেয় এক রাম ধমক। এই, সমস্যা কি? পা দেখাও, মাথা থেকে আঁচল সরাও, ঘেমে একাকার হয়েছে। ইয়ানা এবার হু হু করে কেঁদে ওঠে। রিফাত ইয়ানার আঁচল সরিয়ে দেয়, কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো ইয়ানার কান্না আটকায়। পানি খাওয়ায় ইয়ানাকে, হিসিয়ে বলে, কাঁদলে খবর আছে। কাঁদবো না, সরি। সরি শুনি লাভ? ব্যথা কমবে এতে? ইয়ানা উত্তর দিল না। রিফাত গরম তেল হাতে মালিশ করে ইয়ানার পা মালিশ করে দিতে লাগলো। আরাম লাগছে, সাথে ব্যথাও করছে সামান্য। পায়ের উপরিভাগ ফুলেছে। বেশি ব্যথা? গুনগুন শব্দ ইয়ানার। বেশ কিছুক্ষণ মালিশ করে রিফাত উঠতে নিলেই ইয়ানা তার বাহু টেনে আটকায়। রিফাত ভ্রু কুচকে তাকাতেই ইয়ানা জাপটে ধরে রিফাতকে, পেটে মুখ গুজে দিয়ে ভাঙা কণ্ঠে বলে, আপনি রেগে থাকবেন না আমার উপর? রেগে নেই, ছাড়ো। না, আপনি রেগে, আমি জানি। যখন জানো আমি রেগে যাবো তাহলে এমন কাজ করো কেন? আর করবো না, ওয়াদা। রিফাত রুদ্ধশ্বাস ছাড়ে। মেয়েটা তাকে রেগে থাকতে দেয় না। এই যে এখন বিড়াল ছানার মতো তাকে জড়িয়ে ধরে আছে, এতে করে কি রিফাত রেগে থাকতে পারে? না, কখনোই পারে না। রিফাত আগলে ধরে তার বোকা প্রেয়সীকে, মাথার উপরে ভাগে ঠোঁট ছোঁয়ায় পরপর, মৃদুস্বরে শুধায়, 9 মান্থ চলছে ইনু। বোঝো সর্বদা কত টেন্স থাকি আমি, মন বসে না কোনো কিছুতে। আমি আপনাকে অনেক কষ্ট দেই, তাই না? তুমি আমার কষ্ট না, সুখ। নিজের অস্তিত্বের যত্ন নিতে কষ্ট হয় না, বরং সুখ লাগে অন্তরে। তুমি আমার জীবনযাত্রার শেষ ঠিকানা। দ্বিতীয়বার এরকম কথা বললে দাঁত ভেঙে দেব। বাবু দেখছে যে আপনি আমায় বকছেন। দেখুক যে তার মা কত পাজি, অনেক বেশি বুঝে ফেলেছে সব। যত্নকে কষ্ট বলছে সে। এতক্ষণ দাঁড়িয়ে থেকে যে নিজের কষ্ট বাড়ালো সেদিকে তার হুঁশ নেই। ইয়ানা আরো মিশে যায় রিফাতের সত্তায়, নাক ঘষে আলতো করে। হঠাৎ রিফাতের চোখ আটকায় ইয়ানার উন্মুক্ত মেয়েলি ঘাড়, কাঁধে, বুকের কিনারে। সেথায় তার দেওয়া চিহ্ন সদা সর্বদা জলজল করে। রিফাত চুম্বনে সীমাবদ্ধ থাকতেও ইয়ানা এটুকু ভালোবাসা নিজ দায়িত্বে আদায় করে নেয়। ইয়ানা জানে রিফাত তাকে নিয়ে অনেক চিন্তিত থাকে। ইয়ানা বোঝে। রিফাতের পেটে থুতনি ঠেকিয়ে মাথা তুলে ঠোঁট ফুলিয়ে বলে, আর দাঁড়াবো না বেশিক্ষণ, এবার ঠোঁটে চুমু দিন। রিফাত ভ্রুকুঞ্চিত করে হেসে ফেলে। মেয়েটা দিনকে দিন আরো বেশি আদুর হয়ে যাচ্ছে। আজকাল লজ্জা পায় কম। ইয়ানা যখন ফুলে ওঠা পেটে কোমরে হাত রেখে রুম জুড়ে হেঁটে চকলেট খায়, রিফাতের তখন মনে হয় মেয়েটাকে বুকে পুরে রাখতে। রিফাত শক্ত চুমু এঁটে দেয় ইয়ানার নরম ঠোঁটে, অতপর শাড়ির আঁচল টেনে দেয়। চলো গোসল করবে। ইয়ানা মাথা নাড়ায়। ভালো মেয়ের মতো রিফাতের সাথে ওয়াশরুমে যায়। রিফাত ওকে গোসল করিয়ে জামা পরতে সাহায্য করে, ভিজে চুল শুকিয়ে দেয়। ইয়ানা উজু করে চেয়ারে বসে নামাজ আদায় করে। ইতিমধ্যে রিফাত গোসল সেরে মসজিদে যায়। নামাজ পড়ে এসে দেখে ইয়ানা বিছানায় বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে। রিফাতকে দেখে মৃদু হেসে শেষ করে পড়া। রিফাত ইয়ানার কপালে চুমু এঁকে বলে, খিদে পেয়েছে নু? পেয়েছে। ইয়ানার সম্মতি জানাতে রিফাত নিচে যায়। এতক্ষণে তৈরি হয়ে গেছে মটন ইয়াখনি পোলাও। রিফাত নিজ হাতে ওকে খাইয়ে দেয়। ইয়ানাও ভীষণ তৃপ্তি সহকারে খায়। খাওয়া শেষে ইয়ানাকে শুয়ে রিফাত সব নিচে রেখে আসে। নিজেও শুয়ে ইয়ানাকে বুকে লেপটে নেয়। হুট করে ইয়ানা ব্যথাতুর শব্দ তোলে। আহ! বিচলিত হয় রিফাত, তড়িঘড়ি করে বলল, কি হলো ইনু? পেটে ব্যথা করছে, বলো। ইয়ানা নাক টেনে বলে, লাথি দেয় দুষ্টুটা। সহসা রিফাত ইয়ানার গালে নাক ঘষে চুমু খায়। হাতের চালান হয় উন্মুক্ত পেটে। সেথায় নরম ভঙ্গিমায় হাত বুলিয়ে আদর মাখা কণ্ঠে বলে, মায়ের মতো দুষ্ট হয়েছে। মোটেও না, আব্বুর মতো। আব্বুর মতো হলে তুমি কাহিল হবে না। দুইজনের দুই রকম আদরে তুমি শেষ। ইয়ানা মৃদু হাসে। রিফাতের দাড়িযুক্ত গালে নিজের নরম গাল ঘষে বলে, আপনি আমি ছাড়া কারোর সাথে এরকম আদুরি গলায় কথা বলবেন না রিফাত। আপনি জানেন না আপনার এই কণ্ঠে কতটা মাদকতা আছে। রিফাত বেস্তর হেসে বলে, হিংসুটে ইনো। হুম, আপনার বউ। হেসে ওঠে ইয়ানা। রিফাত দেখে এই মায়াময় হাসি। 5 মাসের রুশাইকে নিয়ে খেলতে ব্যস্ত আতিকা। ছোট্ট মেয়েটা অত্যাধিক আদরে, শুধুই কোলে নিয়ে চুমু খেতে মন চায়। তাই তো সময় পেলেই আহিলকে নিয়ে দানিশদের বাড়ি হাজির হয়। সময় কাটায় দানিশ আর রুতুবার মেয়ে রুষার সাথে। যেমন এখন মেয়েটাকে কোলের ওপর বসিয়ে কাতুকুতু দিচ্ছে, আর দুইজনে হেসে উঠছে উচ্ছ্বাস কণ্ঠে।
হঠাৎ কোথা থেকে একটা টিকটিকি তাদের পাশে পড়তেই রুষা ভয়ে খামচে ধরল আতিকার উন্মুক্ত বুক। বাচ্চাটির ধারালো নখের আঁচড়ে ছেড়ে যায় খানিক অংশ। জ্বালা করে ওঠে জায়গাটায়। ব্যথা পেলেও উফ করে না আতিকা। টিকটিকির ভয়ে দুইজনের চিৎকারে হন্তদন্ত হয়ে রতুবা প্রবেশ করে রুমে। আতিকা মেকি হেসে বলে, আপি টিকটিকি। রতুবা হেসে বলে, এত ভয়? আতিকা কিছু বলে না। রতুবা আবারও বলে, দানিশ কল করেছিল একটু আগে, আহিলের সাথে তার নাকি কথা হয়েছে, একটু পর আসবে তোমাকে নিতে। আতিকা অসন্তুষ্ট কণ্ঠে বলল, রুষাকে নিয়ে যাই আমার সাথে। ও এখনো ব্রেস্ট মিল্ক খায়, আর একটু বড় হোক, তারপর তোমাদের কাছে দিয়ে আসবো, ঠিক আছে? এরই মাঝে কলিং বেল বেজে ওঠে। আতিকা ভাবে আহিল এসেছে, তাই ঘাটের মাঝে রুষাকে নিয়ে চুপচাপ বসে থাকে। ঠিক কিছুক্ষণের মধ্যেই আহিল রুমে প্রবেশ করে। ছোট্ট মেয়েটা আহিলকে দেখে তার দুটো হাত বাড়িয়ে দেয় তার দিকে। আহিলও মেয়েটাকে কোলে নিয়ে আদর করে বেশ খানিকক্ষণ। কোনা চোখে তাকায় আতিকার দিকে, দেখে মেয়েটার ছোট্ট মুখখানা। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে ছেলেটা। কিছুক্ষণ পর রুষাকে রুতুবা নিয়ে যায়। আহিলকে বলে বসতে, সে নাস্তা তৈরি করছে সন্ধ্যার। আহিল এগিয়ে এসে আতিকার দিকে। মেয়েটাকে সময় দেওয়া হয় না মোটেই। নাস্তা করিয়ে যে বের হয় আসে বেশ রাত করে। মেয়েটা তার অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঘুমিয়ে যায়। আহিল পাশে বসতেই আতিকা সরে যায়। খারাপ লাগে আহিলের। অভিমান করেছে মেয়েটা। কথা বলবে না? ব্যস্ত মানুষদের বিরক্ত করতে নেই। আতিকা উঠে যেতে নিলেই আহিল আটকায়, নিজের কাছে নিয়ে আসে, চৌচায় বুকের দিকে খামচির স্থানে। আঙুল ধারের সাথে স্পর্শ করতে চোখ খিচে নেয় আতিকা। আহিল বুঝে এটা কার কাজ। মাথা নামিয়ে গাঢ় চুমু দিতে আতিকা কেঁপে ওঠে। এবার ঠোঁটের কাছে ঠোঁট আনতেই আতিকা বলে ওঠে, বাড়ি যাব, চলুন। এড়িয়ে যাচ্ছ? আপনাকে এড়িয়ে যাই কি করে? আপনার বাড়ি থাকি, খাই, আপনাকে কি এড়িয়ে যেতে পারি? শুধু বলছি বাড়ি যাব, তারপর আপনার যা ইচ্ছা করবেন। এভাবে বলছো কেন এত? খারাপ লাগলো? দুঃখিত, স্বামীকে ফিরিয়ে দিতে নেই। দাঁড়ান, রতুবাবিকে বলে আসি আমাদের কিছুক্ষণ ডিস্টার্ব না করতে। আতিকা, আপনি বসুন, আমি আপির কাছ থেকে একটা বিছানার চাদর নিয়ে আসছি। এটা নোংরা হলে ওটা পেতে দেব। আর আপনি তো ভীষণ সেফটি মেনটেন করেন। এখন হবে কিনা আমি জানি না। দাঁড়ান, আমি আসছি। আহিল থমের রয় আতিকার কথা শুনে। সে লাজুক লজ্জাবতী মেয়েটা কোথায় গেল? লজ্জা পায় আহিল নিজেই। আতিকার শান্ত শীতল কণ্ঠ। হয়তো অভিমান বেশি হয়ে গেল, অভিযোগ করা কঠিন হয়ে পড়ে। আতিকা কথাটি বলে যেতে নিলে আহিল থামায়, অবাক হয়ে ধমকায়, কি করছো কি? আপনি তো এখন চুপ। পাগল হলে? আমি কি তোমার সাথে সবসময় ইন্টিমেট হওয়ার কথা বলি? আমি জাস্ট একটা কিস করতে চাইছিলাম। ও। আতিকার ছোট জবাবে আহিল আহত হয়। আহিল মেয়েটার গালে হাত রাখে, কপালে চুমু এঁকে নিজের কপাল ঠেকায়, ভারীকে নিঃশ্বাস ফেলে বলে, অভিযোগ করা তো, বলো আমায় তোমার মনে রাখ। কথা বলো প্লিজ, এরকম আচরণ করো না জান। আতিকে এবার ছলো ছলো দৃষ্টি মেলে তাকায় আহিলের পানে। মুহূর্ত যেতে আহিলের হতে নিজেকে সরিয়ে আনে, কম্পনযুক্ত ক্রন্ধনরত স্বরে শুধায়, কি বলবো আপনাকে? আপনার কি সেই সময় আছে? মনে করুন তো, শেষ কবে একসাথে বসে রাতে ডিনার করেছি? শেষ কবে আপনাকে আরামে জড়িয়ে ধরেছি? আপনার তো আমার দিকে এক পলক তাকানোরও সময় নেই। এত ব্যস্ততার মাঝে একটাই জিনিস আপনার ধারা হয়েছে, সেটা হলো ক্লান্ত হয়ে গভীর রাতে আমাকে টেনে নেওয়া, আর আমিও নির্দ্বিধায় আপনার কাছে নিজেকে দিয়ে দিতাম। রাতের অন্ধকারে নিজের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করে আপনি সকাল হতেই চলে যেতেন। আর কি শুনবেন আপনি? আহিল স্তব্ধ হয়ে রয়। আতিকার এক একটা কথা তার হৃদয় খান খান করেছে। অবহেলায় তার বউ, এত অবহেলা করতে পারলো আহিল? হ্যাঁ, পেরেছে বলেই তো তাদের মাঝে এই দূরত্ব। আহিল আতিকার দুই হাত ধরে মাথা নিচু করে বলতে আরম্ভ করে, আই এম সো সরি, আমায় মাফ করে দাও আতু। এত ব্যস্ততার মাঝে আমি যেন সবকিছু গুলিয়ে ফেলেছিলাম। মাফ করে যান, এত অভিমান করে থেকো না প্লিজ। আতিকার চোখের পানি মুছিয়ে দেয় আহিল, চোখের পাতায় চুমু এঁকে বলে, আর কেতো না, এত অবহেলায় রাখার জন্য অনেক সরি। আতিকা নিশ্চুপ। কথা বলো যান। সরি একটা শর্তে অ্যাকসেপ্ট হবে। সব মানব। প্রমিস? পাক্কা প্রমিস। একটা বেবি এনে দিন। কোথায় পাবো? আহিল অবাক হয়ে তাকিয়ে রইল আতিকার দিকে। ছেলেটার প্রশ্নে আতিকা লজ্জা পায়, কোনো রকম নিজেকে সামলায়। আহিলের হাত টেনে নিজের পেটের উপর রেখে ইশারা করতে আহিল রুদ্ধশ্বাস ছাড়ে। এখন না, ঠিক সময়ে। আপনি প্রমিস করেছেন। আহিল বোঝে আবেগের বশে প্রমিস তো করে ফেলেছে সে, এখন আতিকে সেটা আদায় করেই দম নেবে।
আহিল আলতো হেসে আতিকের কোমর টেনে ধরে কানে ফিসফিসিয়ে বলে, ইটস এ লং প্রসেস, তার জন্য আমাদের আগে বাড়ি যেতে হবে। আতিকের কান গরম হয়ে আসে, লাজে রাঙা হয়ে মুখ লুকায় স্বামীর প্রশস্ত বুকে। ঘড়িতে সময় 8টার কাছাকাছি। ইয়ানাকে কিছু মুহূর্ত আগেই দেখে গেছে আতিকা আর আহিল। সময়টা বেশ কেটেছে ইয়ানা আর রিফাতের। আজানের আওয়াজ শুনতেই ইয়ানা ওয়াশরুম যাবে বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। বিশাল প্যাট নিয়ে উঠতে বসতে অসুবিধার সম্মুখীন হয় ইয়ানা, কিন্তু সেই অসুবিধে কখনো বুঝতে দেয় না রিফাত। ফোনের বার্তালাপ সেরে রুমে প্রবেশ করে দেখে ইয়ানা বিছানা ছেড়ে দাঁড়াতে চাইছে। রিফাত দ্রুত পায়ে এগিয়ে এসে সাহায্য করে। ইয়ানা বলে, আমি পারবো তো যেতে? হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। ইয়ানাকে ওয়াশরুমে রেখে বেরিয়ে আসতে আসতে বলে, খুলে রাখো, সিটকানি দেবে না। আমি খাবারের প্লেট নিচে রেখে আসছি এক্ষুনি। ইয়ানা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সময় নিয়ে ফ্রেশ হয় ইয়ানা। অজু শেষে বেরিয়ে এসে চেয়ারে বসে। নিচে বসে নামাজ আদায় করতে তার কষ্ট হয়। রিফাত নিজেও রুমে এসে এক পলক ইয়ানাকে দেখে টুপি নিয়ে চলে যায় মসজিদের উদ্দেশ্যে। ইয়ানা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে। সে আর আগের ইয়ানা নেই, যথেষ্ট শরীরে উন্নতি হয়েছে। গাল কেমন ফুলে আছে তার, গুলুমুলু হয়েছে অনেক। রিফাত অরেঞ্জ জুসের গ্লাস নিয়ে রুমে প্রবেশ করে দেখতে পায় তার অর্ধাঙ্গিনীকে। পেছন থেকে জড়িয়ে ধরে চুমু খায় গলার কিনারে। ইয়ানা শিউরে ওঠে, রিফাতের হাতের উপর হাত রেখে মাথা এলিয়ে দেয় বুকে। আমাদের একটা ছেলে হলে কেমন হয় রিফাত? ভালোই হবে, কিন্তু আল্লাহ যা দেবেন তাতেই আমি খুশি। আমি আগের তুলনায় মোটা হয়ে গেছি, তাই না? প্রেগনেন্সিতে এরকম শারীরিক পরিবর্তন স্বাভাবিক কেন? আপনি আর আমাকে ভালোবাসেন না, তাই না? তুমি আমার গোপন সুখ ইয়ানা, তোমায় ভালোবাসা আমার আসক্তি। ইয়ানা এবার ঘুরে দাঁড়ায়, রিফাতের চোখে চোখ রেখে বলে, আমার কিছু হয়ে গেলে বাবুকে দেখবেন, আর আমি ব্যতীত অন্য কাউকে ভালোবাসা হারাম করলাম আপনার জন্য। রিফাত ইয়ানাকে দূরে সরায়, চোখে মুখে কাঠিন্য ভাব ফুটে ওঠে রিফাতের। ইয়ানাকে 1000বার বারণ করেছে এরকম কথা বলতে, তাও মেয়েটা একই কাজ করে। রিফাতের বুক পুড়ে যায়, মেয়েটা কি তা বোঝে? রক্তিম হয় রিফাতের চোখ। জুসের গ্লাস ইয়ানার দিকে এগিয়ে দিয়ে বলে, শেষ করো। আমি খাবো না। মেজাজ খারাপ করেছ, রাগ ওঠার আগে শেষ করো। ইয়ানা জুস রেখে এগিয়ে এলো রিফাতের দিকে। নিজ দায়িত্বে রিফাতের শার্টের সামনে দুটো বোতাম খুলে ফেলল। রিফাত দেখলো, কিছু বলল না। অতপর শার্ট সরিয়ে নিজের ধারালো দাঁতের সুচালু কামড় বসালো সেথায়। রিফাত চোখ বন্ধ করে উফ বলে উঠল, কিন্তু সরিয়ে দিল না ইয়ানাকে। ইয়ানা ক্ষান্ত হতে নিজেই সরে এলো, নিজে ঠোঁট ফুলিয়ে বলল, কামড় দিলাম কেন? রিফাত রুদ্ধ শ্বাস ছেড়ে বলল, কারণ আমি পাগল। ব্যথা করে? না না, আরাম লাগছে ভীষণ। ইয়ানা দাঁত কিলিয়ে হাসে, নিজে থেকে জুস শেষ করে রিফাতের হাত টেনে বলে, বুকের ধুকভুক শব্দ শোনার মেশিন বের করুন, বাবুর হৃদস্পন্দন শুনব। অগত্যা তাই করল রিফাত। মাস 4 আগে থেকে ইয়ানা আর রিফাতের অভ্যেসে পরিণত হয়েছে তাদের অনাগত সন্তানের হৃদস্পন্দন শোনার। সেই মৃদু ধুকপুকানির কর্ণগ্রন্থিতে আঘাত করতে রিফাতের শরীর হিমশীতল হয়ে যায়। তারও হৃদয়ে ছলাৎ করে ওঠে পিতৃ অনুভূতিতে। রাতের খাবার শেষে রিফাত প্লেট নিচে রাখতে চায়। বেশ কিছুক্ষণ অতিবাহিত হয় ইব্রাহিম সাহেব এবং আফতাব মিয়ার সাথে কথোপকথনে। এদিকে ইয়ানা ধীরগতিতে হেঁটে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হওয়া উচিত। কেন জানি তার শরীর সকাল থেকে খারাপ লাগছে, কেমন অস্থির অস্থির অনুভব হচ্ছে তার। পেটের নিচটায় চিনচিন ব্যথা করছে, মাঝে মধ্যে তা বাড়ছে, কিন্তু এই সমস্ত কিছু সে কাউকেই বলেনি। এই ছোটোখাটো বিষয় নিয়ে সে কাউকে উত্তেজনায় ফেলতে চায় না। এমনিতেই সবাই অনেক চিন্তায় থাকে তাকে নিয়ে, তাই তো দ্রুত ফ্রেশ হয়ে ঘুমাবে সে। রিফাতের বুকে লম্বা একটা ঘুম দেওয়ার পরিকল্পনা তার, কিন্তু এই পরিকল্পনায় রয়ে গেল। হঠাৎ পেটের তীব্র ব্যথায় কুঁকড়ে উঠল ইয়ানা। নিঃশ্বাসের গতি তীর তীর করে বাড়ছে, শরীর অবশ হয়ে যাচ্ছে যেন। পেটের নিচটায় ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ ইয়ানার শরীরের হাড়গুলো এক এক করে ভাঙছে। তবে কি এটাই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত? ইয়ানা কেঁদে উঠল হু হু করে। কোনো রকম কোমরে পিঠ ঠেকিয়ে বসে পড়ল মেঝেতে। এতক্ষণে ওয়াশরুমের মেঝে রক্ত রঞ্জিত, 2 পা বেয়ে গড়িয়ে পড়ছে রক্তিম তরল। চেঁচিয়ে উঠল ইয়ানা, বুকের ওঠানামা অস্বাভাবিক, কিন্তু তার সেই স্বর এতই চিকন যে তা শুধু রয়ে গেল 4 দেয়ালের মাঝেই। পেটে হাত রেখেই ইয়ানা মা গো বলে চিৎকার দিতেই হাঁপিয়ে উঠল। গাল হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো কোনো রকম। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই কঠিন মুহূর্তে সে একা, একদম একা। ইয়ানা অনুভব করলো কিছু, শরীর অস্বাভাবিক কাঁপছে তার। লোমকূপ সজাগ হলো, বুঝে আসা চোখ টেনে টেনে খোলে, বিড়বিড় আওড়ায়, ও আসছে, ও আসছে।
রিফাত রুমে প্রবেশ করা মাত্র তার হৃদয় বেকুল হয়ে আচানক ইয়ানার অস্তিত্ব খুঁজতে এদিক সেদিক চোখ বোলাতে কানে আসে কারোর গোঙানির শব্দ। ধক করে উঠল তার অন্তর। ওয়াশরুমের দরজায় সজোরে ধাক্কা দিতে তা খুলে গেল। সামনে তাকাতে তার মাথা চক্কর দিয়ে উঠল। ঝিম ধরে গেল পুরো মাথা। বুকের বাম পাশটায় যেন কেউ খাঁচে ধরল। রক্ত রঞ্জিত মেঝে দেখে রিফাতের অজ্ঞান হওয়ার উপক্রম। সে যেন ভুলেই বসলো সে একজন ডাক্তার। শ্বাসনালীতে কেউ যেন কাটা গেঁথে দিয়েছে। ঝাপসা চোখে প্রিয়তমার দিকে তাকাতেই হুঁশ হারায় যেন রিফাত। চিৎকার করে বলে, আমার ইয়ানা। তারপর সব শান্ত, একদম নীরব। ঠিক যেন প্রবলে ঝড় আসার আগে পরিবেশে নীরবতা। কিছু গল্পের সমাপ্তি হয় না। রিফাতের ভয় কি আজ বাস্তবে রূপ নিল জানা নেই। মেয়েটা তার প্রাণ, তবে কি আজ তার প্রাণ নাশ হলো? এই পর্যন্ত ছিল এক প্রণয়রাত্রি উপন্যাসের 46 নম্বর পর্ব। এক প্রণয় রাত্রি, লিখেছেন আসিফা খান। অন্তিম পর্ব। ধরণীতে তখন বসন্ত। গোধূলি লগ্নে মুখরিত চারিপাশ। ব্যস্ত মানুষের নগরীতে হৃদয়ের বেকুলতার কাছে হার মেনে আহাজারি করে হাজারো মানব মানবী। সময়ের সীমানা ছাড়িয়ে জ্বলন্ত সূর্য এখন হেলে পড়েছে বৃহৎ গাছের সেই আড়ালে। হাওয়াই মিঠাইয়ের মতো মেঘরাশি ভেসে চলেছে দূর আকাশে। শীতল হাওয়ার গতিবেগের সাথে সামনের চুল উড়ে বেড়াচ্ছে এক সুঠাম দেহের পুরুষের। হাতে তার একগুচ্ছ জারবেরা ফুল। নিস্তব্ধ গোরস্থান। শুকনো বাঁশপাতা খসখস শব্দে ঝরে পড়ছে মাটিতে। আজ প্রায় 10 বছর মাটির মাঝে ঘুমিয়ে থাকা মানবী তার জীবনে নেই। আছে শুধু তার স্মৃতি, যে স্মৃতি শুধুই নীরবে নিভৃতে যতনে অনুভব করা যায়। আলতো স্পর্শে হাত বুলিয়ে দেয় সেই কবরে। সবুজ ঘাস ধারা আবৃত সেই কাঙ্ক্ষিত কবর। রিফাত হাসে, এক অদ্ভুত হাসি। সে মাঝে মধ্যেই এখানে আসে। ভালোবাসা ধারা পরিপূর্ণ জীবন তার। কিন্তু ভালোবাসার পাঠ শেখানো সেই কাঙ্ক্ষিত নারীকে রিফাত কিভাবে ভুলে যায়? আদেও কি সে সেই নারীকে কখনো ভুলেছে? না, সে কখনোই ভুলেনি। ভুলে গেলে তার ভালোবাসা যে মিথ্যা প্রমাণিত হবে। রিফাত সময় নিয়ে দোয়া করে, মোনাজাত করে দীর্ঘ। অতঃপর হাঁটু গেড়ে বসে মলিন হেসে বলে, আমি জানি তুমি ভালো আছো। ভালো থাকারই কথা। কষ্টের পরে সুখ উপভোগ করছো তুমি। আমি তোমাকে ভুলিনি ফুল। আমার হৃদয়ে তোমার জায়গা রাখা আছে, একদম গোপন করে। থাক না কিছু বিচ্ছেদ, আমাদের তো আবারও দেখা হবে। সেই দিন তুমি আমার হবে। সবাই একসাথে থাকবো সুন্দর মহলে। তখন মানুষের মনে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। তাই আমি নিশ্চিন্ত। আমাদের একটা পুতুল আছে, নাম তার নুরাইফা হোসেন। থামল রিফাত। পরপর দুটি কবর পাশাপাশি। রিফাতের জীবনের বিশেষ দুই নারী এখানে ঘুমিয়ে। আফসোস শব্দটা হয়তো রিফাতের জন্য প্রযোজ্য। তাও আজ তার কোনো আফসোস নেই। এটাই তো জীবন। সব হারিয়ে ফেলে আবার নতুন করে চলার পথ খুঁজে নেওয়ার নামই জীবন। রিফাতের বুক ভর্তি হতাশার মাঝে রয়েছে এক আকাশ প্রত্যয়। তার শেষ নারী, তার অন্তিম ভালো থাকার ঠিকানা। রুমে প্রবেশ করে রিফাত চোখ বোলায় এদিক সেদিক। আশেপাশে সেই মায়াবিনীর অস্তিত্ব নেই। আছে তার মাতাল ঘ্রাণ। রিফাত শ্বাস টেনে বুক পুরে নেই সেই সুবাস। রিফাতের জীবন থাকতে কখনই যেন এই সুবাস মিলিয়ে না যায়। এই সুবাস থাকুক অনন্তকাল। এরই মধ্যে গুটি গুটি পায়ে এগিয়ে এসে এক পুতুল। রিফাতের সামনে দাঁড়িয়ে হাত বাড়ায় তার একমাত্র মেয়ে নুরাইফা। বয়স তার 2 বছর। দেখে মনে হবে জ্যান্ত এক পুতুল। পায়ের কাছে তাকাতেই দেখে তার রাজকন্যা দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে। মিষ্টি হাসি রিফাত। কোলে তুলে নেয় তার আদরের কন্যাকে। অবিকল ইয়ানা মেয়েটা। চোখ, গাল, ঠোঁট সবটাই যেন তার ইনুর মতো। এই আদরে কন্যার আবার 2 গালে টোল পড়ে। রিফাত সেই টোলে দীর্ঘ চুম্বন এঁকে বলে, আমার মাম্মা কি করে? নুরাইফা ঠোঁট ফুলিয়ে বলে, খাবো না। খাবে না কেন ইফা? না খেলে বড় হবে কি করে? তোমার মতো? মায়ের মতো। মেয়েটা কি বুঝলো কে জানি, তাও আবার বাবার কথায় মাথা নাড়ল। সে খাবে। রিফাত নুরাইফাকে বিছানায় বসিয়ে মাথায় হাত রেখে বলে, তোমার মা কই ইফা? হাতের ইশারা করে ব্যালকনির দিকে। রিফাত রুদ্ধশ্বাস ছেড়ে খরগোশ টেডি বিয়ারটা মেয়ের কোলে দিয়ে নিজে ব্যালকনির দিকে অগ্রসর হয়। পেছন ফিরে দাঁড়িয়ে আছে তার মায়াবিনী। শাড়ির আঁচল হাওয়ায় উঠছে। বেনি করা লম্বা চুল কোমর ছাড়িয়ে গেছে। রিফাত আলগোছে হাত গলায় শাড়ির আড়ালে। বুকের সহিত মিশিয়ে নেয় তার প্রিয়তমা স্ত্রীকে। এখানে কি করছো ইনু? ইয়ানা কেঁপে উঠল। রিফাতের দিকে ঘুরে দাঁড়াতে অবাক হয় সে। তার বোকা প্রিয়সী কাঁদে কেন? রিফাত অস্থির হয়ে পড়ে। ইয়ানার চোখের পানি মুছে দিতে দিতে বলে, আরে কাঁদছো কেন? মাথা ব্যথা করছে? শরীর খারাপ?
ইয়ানা দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝায়, নাক টেনে বলে, আপনার মেয়ে একটু খেতে চায় না, 2 ঘন্টায় 4 লোকমা ভাত খেয়েছে মাত্র। তাই তাই কি? মেরেছি একটু, কেঁদে একটু আগে চুপ হলো। কি? তুমি মেরেছ? মারতে চাইনি তো, রেগে গিয়েছিলাম। বাচ্চাদের মারলে তারা আরো জেদি হয়ে ওঠে, তাদের ভালোবাসা ধারা বোঝাতে হয়। আর করব না বলে রিফাতের বুকে লেপটে যায়। রিফাত ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এখন তুমিও বাচ্চাদের মতো কাঁদছ? ওকে মেরেছি আমি। আর মারবে না, মনে থাকবে? থাকবে। ইয়ানা রিফাতের রুমে গিয়ে দেখে ইয়ানা বসে বসে আপন মনে খেলছে। মা বাবাকে দেখে দীর্ঘ হাসি দিয়ে বলল, আব্বু আমি ঠেলি। দুজনেই এগিয়ে এলো মেয়ের দিকে। ইয়ানা মেয়ের কপালে চুমু এঁকে মৃদুস্বরে বলল, সরি মা আমার। নুরাইফা ও মায়ের গালে চুমু দিয়ে রিফাতের দিকে খেলনা এগিয়ে দিল, মানে এখন তার সাথে খেলতে হবে। অগত্যা রিফাতও মেয়ের কমান্ড মাথা পেতে নিল। খেলার এক পর্যায়ে রিফাত মেয়ের পেটে কাতুকুতু দিতে শুরু করেছে। নুরাইফা খিলখিলিয়ে হেসে উঠে। 2 বছরের ঊর্ধ্বে হাফিজ দেশ ছেড়েছে। দেশের মাটিতে কদম ফেলেনি এখনো। কাজের ব্যস্ততায় নিজেকে মশগুল রেখে দেশে না আসার বাহানা দেখায়। সবার সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখলেও রাখিনি একটা মানুষের সাথে। সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছুই। আলিয়া এখন যুবতী, বয়স বেড়ে এখন সে 19 বছরের একটি সুন্দর যুবতী। সময়ের সাথে বেড়েছে আলিয়ার দেহের গঠন, রং লেগেছে মনের অন্তরে। একদম অজান্তেই চিত্তগহিনী প্রতিধ্বনিত হয় একটা নাম, তা হলো হাফিজ। আচানক হাফিজের চলে যাওয়া তার উপেক্ষা আলিয়াকে ব্যথিত করে। সোজ ফোটায় তার নরম কোমল চিত্তে। রাগ বাড়তে বাড়তে কখন সেটা অনুরাগের রূপ নিয়েছে তা আলিয়ার অজানা। অনুরাগের অনুভূতিগুলো মানব জীবনের এক অবাঞ্ছিত ঘোষণাপত্র। হুট করে এসে জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কঠিন থেকে কঠিন মানুষ এই অনুভূতিতে কোমল হয়ে যায়। কখনো প্রেম না করা মানুষগুলো প্রণয় অনুভূতিতে তলিয়ে যায়। কলেজ জীবনে পদার্পণ করা মাত্র অহেতুক প্রেমের প্রস্তাবে যখন অস্থির আলিয়া, ঠিক তখনই কানে আসে হাফিজের বিয়ের কথা। আলিয়ার মনে ফুটন্ত গোলাপ ফুল যেন শুকিয়ে আসার উপক্রম। কুকড়ে ওঠা অন্তরে হাফিজের বিদেশি নাম্বার জোগাড় করে ফোন করে আলিয়া। সেই যাওয়া থেকে এখন পর্যন্ত হাফিজ আলিয়ার সাথে কথা বলেনি। আলিয়া চেষ্টা করলেও না। এই নিয়ে আলিয়ার সে কি রাগ। ফোন ওপাশ থেকে রিসিভ হয়। কানে আসে চিরচেনা ভারী কণ্ঠ। হ্যালো, হাফিজ হোসেন স্পিকিং। আলিয়া চোখ খেচে বন্ধ করে। গলা থেকে আওয়াজ বের হয় না তার। কারোর উত্তর না পেয়ে হাফিজ আবারও বলে, হু ইজ দিস? আমি। কে আমি? আলিয়া। হাফিজের চিত্ত আকুল হয়। প্রিয়তমার কণ্ঠ কতদিন পর শুনল। শীতল হাওয়া বয়ে গেল শরীর জুড়ে। কথা না বলেও আলিয়ার খোঁজ সে ঠিকই রাখে। সমস্ত আপডেট সে ঠিক জোগাড় করে নেয়। আলিয়া জড়িত ভিডিও তার ল্যাপটপে সংরক্ষিত। সময় পেলে সেই ভিডিও নিয়ে বসে পড়ে সে। হাফিজ কথা বলে না, অপেক্ষা করে আলিয়ার কথার। ফোন বাম কান হতে ডান কানে ধরে। এক পকেটে হাত গোছে ধীর পদক্ষেপে হাঁটতে থাকে রুমে। আলিয়া উসখুস করতে করতে বলে, তুমি কবে আসবে? কেন? দাদু তোমার বিয়ে দিতে চায়। হ্যাঁ, ভালো আইডিয়া। বয়স বাড়ছে, বিয়ে করা জরুরি। বউ আমারও দরকার। দাদুকে বল মেয়ে দেখতে। মাস তিনেকের মধ্যে ব্যাক করছে আমি। আলিয়ার এবার কান্না পায়, ঠোঁট কামড়ে ধরে, নাকের পাটা ফুলিয়ে বলে, অন্য কাউকে বিয়ে করবে তুমি? না করার কারণ? কোনো কারণ নেই। না নেই। আর কিছু বলবি? না। ওকে বলে কল কেটে দেয় হাফিজ। ঠোঁট বাঁকিয়ে হাসে। আলিয়া নামক বইটি তার মুখস্থ। সে জানে সব। নিজ ভালোবাসার উপর মাত্রাতিরিক্ত ভরসা করে হাফিজ অপেক্ষা করেছে। সেই অপেক্ষা কি বৃথা যাবে? না, কখনোই না। আলিয়া কতটা গভীরভাবে তাকে চায় সেটা হাফিজের চিত্ত জানে। রুদ্ধ শ্বাস ছাড়ে হাফিজ। 1 2 3 গোনা শেষ হওয়ার আগে কটু শব্দে ফোন বেজে উঠলে কুটিল হাসি দিয়ে ফোন কানে ধরে হাফিজ। ওপাশের ঝনঝন শব্দে চোখ খিচে বন্ধ করে কান থেকে ফোন সামান্য দূরে সরিয়ে আবার পুনরায় কানে ধরে শুনতে থাকে রাগে ঘেরা মেলি কণ্ঠ। বাজে মানুষ, মিথ্যুক, আমার মনে ভালোবাসার ফুল ফুটিয়ে নিজে অন্য কাউকে বিয়ে করার কথা বলো? মেরে ফেলবো। হাঁপানি রোগে কোথাকার, জ্যান্ত পুঁতে ফেলবো। দেশে আয় আগে, কেস করবো তোর নামে। বলবো আমার মতো নিষ্পাপ একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে এখন বিয়ে করবে না বলছে। আমি আমি কিন্তু। তুই কি? কথা শেষ? আমাকে তুই তোকারি করছিস, হুমকি দিচ্ছিস আমায়? এত সাহস তোর কবে হলো? হাফিজের সামান্য কথায় রাগ গলে পানি হলো যুবতীর। এবার হু হু করে কেঁদে উঠল। নাক টানার আওয়াজ হাফিজের চিত্ত সুর ঠেকালো। আলিয়া রিনরিনে শব্দ তুলে বলে, তুমি অন্য কাউকে বিয়ে করবে না? তাহলে কাকে করব?
আমাকে? কাকে আবার বল? আলিয়াকে। কিন্তু আলিয়া তো আমায় চায় না। চায়। তুমি বাধ্য করেছো আলিয়াকে তোমাকে চাইতে। নিজে তো চলে গেলে আর রেখে গেলে ভালোবাসার পিচ্ছিল সড়ক। হাফিজ এবার সুর তুলে হাসল। কিছু কিছু অপেক্ষা বই আনে চিরসুখ। কিছুদিনের স্থায়ী কষ্টে মন পড়লেও পরের সাথে শীতল পরশ ছুঁয়ে দেয় ঠিক এক সময়। এটাই সেই মেয়ে যে বিয়ের কথায় হাফিজকে এক প্রকার অপমান করে রুম থেকে তাড়িয়ে দেয়। আহারে ভাগ্যের চাকা। এই চাকা যখন ঘোরে তখন বনের ভাগও মানুষের সামনে খেলা দেখায়। হাফিজের হাসিতে আলিয়া মুখ ফোলায়। হঠাৎ করে কানে আসে বিদেশি মেয়েলি কণ্ঠ, যা হাফিজকে ডাকছে। হৃদয় ছেদ করে ওঠে আলিয়ার। কাপা গলায় বলে, কে ডাকে তোমায়? মেয়েটা কে? হাফিজ পুরোপুরি আলিয়ার কথাটি উপেক্ষা করে পেছনে ফিরে তাকাতে দেখে তার বিদেশি কলিগ মারিয়া। মেয়েটা বেশ মিশুক স্বভাবের এবং চঞ্চল। হাফিজকে সে পছন্দ করে তা মুখের উপরে জানায় কিছুদিন আগে। অবশ্য হাফিজের তাতে কোনো যায় আসে না। কোনো রকম মেয়েটাকে এড়িয়ে চললেও আজ যেন এড়িয়ে যেতে পারল না। পুরুষালী স্বরে মেয়েটির উদ্দেশ্যে বলে, ইয়াস। আর ইউ বিজি? হু আর ইউ টকিং টু? অনুবাদ, তুমি কি ব্যস্ত? তুমি কার সাথে কথা বলছো? ইয়েস, আই এম এ বিট বিজি। আই এম টকিং টু মাই ফিউচার ওয়াইফ। অনুবাদ, হ্যাঁ, আমি কিছুটা ব্যস্ত। আমি আমার হবু বউয়ের সাথে কথা বলছি। মারিয়া নামক মেয়েটি হতবাক হয়ে রয়। অবাক কণ্ঠে বলে, আর ইউ এঙ্গেজড? অনুবাদ, তুমি কি বিবাহ চুক্তিতে আবদ্ধ? ইয়েস, উই আর গেটিং ম্যারিড ভেরি সুন। অনুবাদ, হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করছি। মেয়েটির মুখ ছোট হয়ে এলো, তাও হাসার চেষ্টা করে বলল, সো হ্যাপি ফর ইউ, আই উইল টক ইউ লেটার। অনুবাদ, অনেক আনন্দিত তোমার জন্য। আমি তোমার সাথে কিছুক্ষণ পরে কথা বলছি। চলে গেল মারিয়া। চোখের কোণে জমে ওঠা পানি মুছে হেসে ফেলল নিজের উপর। ভালোবাসা একটা রহস্য মাত্র, যা উদ্ঘাটন করা বড়ই কঠিন। থাক না কিছু রহস্য। এদিকে হাফিজের এতক্ষণের বলা কথা শুনে আলিয়া হা হয়ে রয়। কান গরম হয়ে আসে তার। আরক্ত হয় মুখশ্রী। শোনা যায় হাফিজের কণ্ঠ, দ্রুত দেশে আসছি, আমার হওয়ার জন্য তৈরি হয়ে থাক। আলিয়া ফোন বুকের সাথে চেপে ধরে। তার হৃদস্পন্দন বাড়ছে তীর তীর করে। মৃদু কাঁপছে শরীর। হাফিজ বুঝে সবটাই। চোখ বুঝে ফেলে উপভোগ করে প্রিয়তমার বুকের ধুকপুক শব্দ। 6 মাসের ছেলেকে কোলে নিয়ে বসে আছে আহিল। সামনে বিছানায় বসে এক নাগারে কেঁদে যাচ্ছে আতিকা। মায়ের সাথে সমান তালে তাল মিলিয়ে কাছে তাদের 6 মাসের ছেলে আদিল। এদিকে আহিল অসহায় ভঙ্গিতে তাকাচ্ছে দুইজনের দিকে। কি করবে তার মাথায় আসছে না। আহিল কোনোরকম বলল, আতু জান, আমার প্লিজ স্টপ ক্রাইং, দেখো বাবুও কাছে। আতিকা কোনোরকম ক্রন্ধনরত কণ্ঠে আওড়ায়, ও খায় না কেন? সারাদিন কাঁদে। ওর কান্না থামাতে পারি না বলে মা আমায় বকে। আমি কি করব? এত খাওয়ানোর চেষ্টা করি তাও খায় না, মুখ ফিরিয়ে নেয়। আচ্ছা, আমি সব বুঝেছি। এখন কান্না থামাও জান আমার। ওর হয়তো খিদে পাচ্ছে, প্লিজ একটু ফিট করাও। কিছুদিন আগে আতিকা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে। প্রেগনেন্সির 5 মাস থেকে শুরু করে কিছুদিন আগ পর্যন্ত আতিকা নিজের বাপের বাড়ি ছিল। আহিল এবং তার পরিবার আতিকাকে নিয়ে আসতে চাইলেও আতিকার পরিবার তা নাকচ করে দেয়। মেয়ের সেই কাঙ্ক্ষিত মুহূর্তে তারা আতিকার পাশে থাকতে চেয়েছিল। এতদিন নিজ মায়ের সাহায্যে বেবিকে ফিট করালেও এখানে এসে সে হেল্পলেস হয়ে পড়ে। শাশুড়িকে বলতে লজ্জা লাগে। আর আহিলকে এতদিন মুখ ফুটে কিছুই বলতে পারেনি লাজে। কিন্তু এখন সাহায্য চাইতেই হবে, না হলে হয়তো তার বেবি ক্ষুধার্তই রয়ে যাবে। আতিকা আমতা আমতা করে বলে, আমি একা ওকে ফিট করাতে পারি না। আহিল দ্রুত গতিতে নিজ স্ত্রীর পানে তাকায়, ভ্রুকুঞ্চিত করে বলে, তাহলে এতদিন? আতিকা আহিলকে পুরো কথা আর সম্পূর্ণ না করতে দিয়ে নিজ থেকে বলে ওঠে, মা হেল্প করতো। কথাটি বলে আতিকা মাথা নিচু করে নেয়। আহিল তা দেখে মৃদু হেসে আতিকার পাশে বসে বেবিকে তার কোলে দিয়ে আতিকার গালে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলে, এটা আগে বললেই হতো। এত হেজিটেট ফিল করার কি ছিল? আমি ভালো মা না, তাই না? চুপ, এরকম কথা যেন আর না শুনি। বেবি ফিডিং না করাতে পারা খুবই কমন ব্যাপার নিউ মাদারদের কাছে। তাই এই সামান্য ব্যাপার নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই। তুমি শুধু আমাকে নিয়ে মাথা ঘামাও, আর আমার বেবিকে নিয়ে। আপনি আরো ভালো কাউকে ডিজার্ভ করতেন, যে সব কাজে পারদর্শী হতো। আপনিও নিশ্চিন্তে থাকতে পারতেন, কোনো বিষয়ে টেনশন করা লাগতো না। আতিকা আরো কিছু বলতে গেলেও আহিলে নিজ তর্জনী আঙুল ধারা তার ঠোঁট চেপে ধরে। চোখে চোখ রেখে বলে, আমি যাকে ডিজার্ভ করতাম তাকেই বিয়ে করেছি, আর সে এখন আমার বাচ্চার মা। খবরদার, তোমার মুখ থেকে যদি আর একবার এরকম কথা শুনি, আমার থেকে খারাপ কেউ হবে না।
এতক্ষণ ক্রন্ধনরত বাচ্চাটি মা বাবার কথোপকথনে চুপ হয়ে যায়। মিটিমিটি দৃষ্টি রেখে দেখতে থাকে নিজ মাতা পিতাকে। আহিল একবার ছেলের দিকে চেয়ে তার কপালে দীর্ঘ চুমু এঁকে বলে, আমার বাবার খিদে পেয়েছে, আমার বাচ্চা এখনই মা খাওয়াবে। অতঃপর আতিকার উদ্দেশ্যে বলে, ঘোরো আমার দিকে, করুণা সরাও। আতিকা লজ্জায় একাকার হয়ে যায়। তার লজ্জা দেখে আহিল দীর্ঘশ্বাস ফেলে বলে, যার ভালোবাসে সিক্ত হয়ে এক বাচ্চার মা হয়ে গেলে তার কাছ থেকে এখনো লজ্জা পাচ্ছ? কোথায় যাব আমি আতু? এখনো যদি পুরোপুরি লজ্জা না ভেঙে থাকে তাহলে আমরা আবার ট্রাই করতে পারি, কি বলো? বলেই চোখ টিপ মারল ফাজিল আহিল। আতিকা ঠোঁট বাঁকিয়ে বলে, বেহায়া? পারে আমি বেহায়া হয়ে গেলাম? আচ্ছা, যদি আমি বেহায়া না হতাম তাহলে বেবি আসতো কোথা? আতিকা আহিলের মুখ চেপে ধরে চোখ খিচে বন্ধ করে মিনমিন কণ্ঠে বলে, দোহাই লাগে আহিল, আর কিছু বলবেন না। আহিলের সুযোগ বুঝে আতিকার হাতে চুমু দেয়। আতিকা দ্রুত হাত ছড়িয়ে নেয়। অতঃপর আহিলের সাহায্যে বাবুকে ফিট করাতে থাকে। তাদের ভালোবাসা থাকুক অটুট, জীবন থাকুক ভালোবাসায় পরিপূর্ণ। তাদের এই ছোট্ট পরিবার সুখের আলোয় আলোকিত হয়ে থাকুক। আহিল নামক পুরুষ হুট করে এক মায়াবিনীতে আটকে যায়। অতঃপর তাকে পেতে নিজের সবটুকু উজাড় করে দেয়। ভালোবাসার পরিপূর্ণতা নিজেকে পরিপূর্ণ মনে করে। তার হৃদয়ের রানী হৃদয়ে থাকুক, রাখুক তাকে জড়িয়ে নিজ বুকে। হাতে কিছু ফাইল নিয়ে তাতে চোখ বুলাতে ব্যস্ত রিফাত। পাশেই নুরাইফা খেলতে ব্যস্ত। সে মাঝে মধ্যে বাবার ঘন সিল্কে চুলের ক্লিপ লাগাচ্ছে, বাবার ঠোঁটে চুমু দিয়ে গালে গাল ঘষছে। রিফাতও ফাইল দেখার সঙ্গে মেয়ের সাথে নানান রকম কথা বলছে। মেয়েটা বাবা পাগল, বাবা পেলে কি চাই তার। মাকে মনে পড়ে খাওয়ার সময়। নুরাইফা নামটা ইয়ানার রাখা। নামটা শোনা মাত্র রিফাত অবাক হয় প্রবল। তখন ইয়ানা হেসে বলেছিল, যে আপনাকে পাইনি বলেই আমি আপনাকে পেয়েছি, তাকে কিভাবে ভুলে যাই? এই নাম আমাকে মনে করিয়ে রাখবে। হাসরের মাঠে আপনাকে একদিন একটি নারী নিজের বলে দাবি করবে, তখন যেন আমি অবাক না হই। নিদারুণ কথায় সেদিন রিফাতের বুকে ছলাৎ করে ওঠে। নারী বড়ই অদ্ভুত, রহস্যময় তাদের অনুভূতি। মেয়ের হাতের স্পর্শে রিফাতের ঘোর কাটে। সে বাবার বুকে মুখ ঘষছে। রিফাত হেসে মেয়েকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। জানালার কাছে যেয়ে দাঁড়াতে নুরাইফা আকাশপানে আঙুল ধরা ইশারা করে, আব্বু, সুন্দর চাঁদ মামা। রিফাত মৃদু হেসে বলে, আমার মা বেশি সুন্দর। নুরাইফা হেসে উঠল খিলখিল করে। মেয়ের হাসি মন ভরে দেখল রিফাত। গল্প শুনবে আমি? মেয়ের আধা অর্ধেক কথা তড়িৎ বুঝে ফেলল রিফাত। মেয়ের ইশারা, তোতলা শব্দ সব যেন রিফাতের মুখস্থ। মেয়ের না বলা কথাও যেন সে বুঝে ফেলে কিভাবে। মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরে নিজ কল্পনায় এঁকে যাওয়া গল্প ঠোঁট নাড়িয়ে বলতে শুরু করে রিফাত। এক ছিল সুখী রাজা, সুখের আলোয় আলোকিত ছিল তার রাজ্য। কিন্তু হঠাৎ একদিন তার রাজ্যে নেমে আসে দুঃখের আধার। তার জীবনের প্রথম নারী, তার আম্মা তাকে ছেড়ে চলে যায় বহুদূর। সেই ঘোর আধারে রাজা ডুবে গেল মাঝ সমুদ্রে ভাসমান সেই নাওয়ের মতো, যা হঠাৎ সামুদ্রিক প্রলয়ে নিজ অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্ষম ছিল। সুখী রাজার রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল দুঃখের কালো মেঘ। রাজা পারে না নিজেকে সংযত রাখতে। সময়ের সাথে রাজা হারিয়ে যেতে লাগলো। সময় বহমান উত্থাল স্রোতের ন্যায়। হঠাৎ রাজার জীবনে আগমন ঘটে এক মিষ্টি মেয়ের। যুবক জীবনে রাজার হৃদয় বেঁধে যায় সেই মেয়ের প্রতি। কিন্তু বিধাতার নির্মম পরিহাস, সেও রাজাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। রাজা ভেঙে পড়ে, তার অস্তিত্ব হারিয়ে যায়, ভুলে যায় ভালোবাসতে। কোনো এক বোকা যেন সেই রাজাকে কুরে কুরে খেতে থাকে। দুঃখের গুহায় হয় তার অবস্থান। কিন্তু সবকিছুর মধ্যেও রাজা মনে রাখে তার মায়ের স্বপ্নের কথা। উঠে দাঁড়ালেও রাজা বিশ্বাসের অযোগ্য করে সবাইকে। ভালোবাসাহীন জীবনে হঠাৎ করেই এক নাম না জানা রাজকুমারী জড়িয়ে যায় রাজার সাথে। নিজের জীবনে কারো প্রবেশ নিষিদ্ধ করা রাজা মেনে নেয়নি সেই মায়াময়ীকে। অবহেলায় ফেলে যায় সেই রাজকুমারীকে। কিন্তু সৃষ্টিকর্তার বিধানের উপর কার জোর? সেই পবিত্র ফুল রাজার জীবনে নিয়ে আসে সুখের সুঘ্রাণ। রাজার গড়া শক্ত দেওয়াল সরিয়ে হাত বাড়িয়ে তাকে আলোয় টেনে আনে সেই মায়াবিনী। রাজা যেন আবারও বাঁচার আশা খুঁজে পায়। তার রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে ঝলমলে আলো। সেই পবিত্র নারী তার জীবনের শেষ ঠিকানা হয়ে দাঁড়ায়। ভালোবাসা থেকে যোজন দূরে আসা রাজাকে অনুরাগের পাঠ শেখায় জীবনের উদ্দেশ্য। রাজা তাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। সেই রাজকুমারীও রাজাকে অসম্ভব ভালোবাসে, বিশ্বাস করে। অপরূপ আবেগ মিশ্রিত কণ্ঠে দুই বাপ মেয়ে তাকায় দরজার দিকে। ইয়ানা দাঁড়িয়ে আছে, ঠোঁটের মাঝে এক সুন্দর হাসির ঝিলিক। রিফাত দেখে তার প্রাণের অস্তিত্বকে।
আচ্ছা, সেই দিন ইয়ানার কিছু হয়ে গেলে সে কি করতো? আদৌ বেঁচে থাকতো তো সে? জানা নেই। সেই প্রশ্ন রিফাত নিজেকে বহুবার করেছে, কিন্তু উত্তর সে পেয়েছে একটাই বাক্য: ইয়ানাহিনা সে জড়বস্তু মাত্র। মেয়েটা ছাড়া নিজেকে কল্পনা করতে ভয় করে রিফাতের। স্বচক্ষে প্রিয় মানুষদের মৃত্যু দেখা কোনো বিষপান করার মতো। যারা এই বিষপান করে তারা জানে এর কষ্ট কিরূপ। রিফাত এই কণ্ঠমণি কেঁপে উঠল। সেই দিন বাথরুমে রক্তের স্রোত বয়ে গেছিল। ইয়ানা অবচেতন হয়ে বুকে আঁকড়ে ধরেছিল সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুকে। রিফাত হয়ে পড়ে বাক্যহারা। তার হৃদস্পন্দন থমকে যায়। চোখের সামনে যেন সব শেষ হয়ে যাওয়ার দৃশ্য ভেসে ওঠে। সে কি আবার নিঃস্ব হয়ে যাবে? কাচের ঘরে বাচ্চা রাখা হয়। ইয়ানার চেক আপ শুরু হয়। কান্নার রোল ছড়িয়ে পড়ে চারিপাশে। প্রচুর ব্লিডিং হওয়ার কারণে ইয়ানার অবস্থা হয় শোচনীয়। রিফাত পাগল প্রায় হয়ে চুল আঁকড়ে ধরে ধপ করে বসে পড়ে মেঝেতে। কাঁধে কারো স্পর্শ পেয়ে মাথা তুলে তাকায়। মিসেস আশফিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে রিফাত অস্পষ্ট স্বরে বলে, মা। আঁকড়ে ধরে তার হাত। আচ্ছা, রিফাতকে জানে সেদিন তার ছোট্ট বাক্যে সেই অর্ধবয়স্ক নারীটির মনে ঝড় বয়ে যায়। তার সেই একটা বাক্য নিজের বুকের কোণে আটক করে রেখেছে। সৃষ্টিকর্তার উপর ভরসা ছাড়া কোনো উপায় নেই। তখন রিফাত উন্মাদের মতো ছুটে যায় মসজিদে। মোনাজাতে আগতি মিনতি করে সেই পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর কাছে। ইয়ানাকে তার ফিরে পাওয়া যেন কোনো মুর্জিজা। রিফাতের উপর যেন দয়া করেছেন তিনি। তাকে নিঃস্ব করেননি, তাকে খালি হাতে ফিরিয়ে দেননি। রিফাত পারে না নিজেকে সংযত রাখতে। হাউমাউ করে কেঁদে সেদিন বুকের মাঝে জড়িয়ে নিয়েছিল ইয়ানাকে। আশপাশে ভ্রুক্ষেপ না করেই শক্ত চুমু এঁকে দেয় ইয়ানার ঠোঁটে। কি বেদনাদায়ক সেই সময়! নুরাইফা ঘুমিয়ে পড়েছে। রিফাত তাকে বিছানায় শুইয়ে তার দুই ধারে বালিশ রাখে। অতঃপর মাথায় চুমু দিয়ে যায় বারান্দায়। তখন ইয়ানা নুরাইফাকে খাইয়ে দেয়। সাহায্য করে রিফাতও। মেয়েটা সবসময় কথা শুনে, কিন্তু খাওয়ার সময় যত রাত যায় কান্না জ্যাদ শুরু হয়। এক প্রকার যুদ্ধ করে খাওয়ানো লাগে তাকে। খাওয়া শেষ করে রিফাতের বুকে লেপটে চোখ বুঝে মেয়েটা। ইয়ানা নিচ থেকে রুমে এসে দেখে মেয়ে ঘুমিয়ে আছে বাবার বুকে। ইয়ানাও কথা বলে না, মেয়ে উঠে যাবে বলে। এমনিতেও সকালের আচরণে সে অনুতপ্ত। মেয়ের কপালে দীর্ঘ চুম্বন এঁকে ব্যালকনিতে দাঁড়ায়। অর্থাৎ চার তারকার রাশিধারা পরিপূর্ণ আকাশের আজকের আকাশ। উন্মুক্ত পেটে প্রাণের স্বামীর হাতের ছোঁয়া পেতে ইয়ানার চোখ বুঝে মাথায় দিয়ে দেয় প্রশস্ত বুকে। রিফাত হেসে বলে, আমার বউ একা একা দাঁড়িয়ে কি করে? চাঁদ দেখে। আমি ছাড়া? আপনার চাঁদ তো আমি। বলেই হাসে ইয়ানা। রিফাত মেলে কাঁধে চুমু এঁকে বলে, আমার দুইটা চাঁদ। আমার ঘর আলো করে আমার জীবন ধন্য করার জন্য আপনার অনেক ধন্যবাদ বোকা প্রেয়সী। ইয়ানা ঘুরে দাঁড়ায়। রিফাতের চোখের কোণে হঠাৎ জমা পানি মুছে দেয়। অধরে অধর ঠেকিয়ে বলে, আপনি আমার চির সুখ রিফাত। মিলে যায় তীর তীর করা দুই জোড়া ঠোঁট। সময় যায় নিজ দায়িত্বে। দুইজন দুইজনে মত্ত দুর্বল। ইয়ানা হাঁপিয়ে ওঠে। রিফাতের বুকে চট করে মেরে বলে, ভালো হবেন কবে? রিফাত শব্দ করে হাসল। মাথায় এদিক ওদিক নাড়িয়ে বলল, কখনো না। রিফাত একবার চোখ ঘুরিয়ে তাকালো তার ঘুমন্ত পুতুলের দিকে। আবারও সামনে তাকিয়ে দেখলো তার প্রেয়সীকে। অর্ধচাঁদের স্নিগ্ধ আলো ছুঁয়ে দিচ্ছে তার প্রাণভোমরাদের। আহা, কি শান্তি, কি সুখ! বেহায়া হাওয়া ছুঁয়ে দেয় ইয়ানার চুল। অবাধ্য কেশ রিফাত সরিয়ে দেয় যত্ন করে। বছর বছর পূর্বে রিফাত এই অর্ধচাঁদের স্নিগ্ধ আলোয় এক রমণীকে দেখে থমকে গিয়েছিল। ঠিক যেন সেই রাতের পুনরাবৃত্তি ঘটেছে আজ। রিফাত আবারও থমকে গিয়েছে। রিফাত আবারও প্রেমে পড়েছে। রিফাত তার অন্তর্ভীতির চাহনি দেখে ইয়ানা খানিক লাজুক হেসে বলে, কি দেখেন? রিফাত আবেগ মিশ্রিত কণ্ঠে বলে, আমার জীবন গল্পের এক অনন্য চরিত্রকে, আমার ছন্ন ছাড়া জীবনকে গুছিয়ে দেওয়া এক জাদুকরীকে, আমার নিদ্রাহীনের রাতের প্রণয়পুরীকে। ইয়ানার চোখ ভরে ওঠে। আঁকড়ে ধরে রিফাতকে। সে কখনই ভাবেনি বাবাহীনা মেয়ের জীবনে কখনো এত সুখ আসবে। হয়তো এই সুখের দোয়া তার মায়ের দেওয়া। ইয়ানা ঢুক গেলে মৃদু স্বরে বলে, আমাকে সবসময় আপনার বুকে লেপ্টে রাখবেন রিফাত। কখনো সরিয়ে দেওয়ার চিন্তা মাথায় আনবেন না। আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমায় আমি ছাড়ছি না ইনু পাখি। তাদের এই একান্ত মুহূর্তেও কানে আসে নুরাইফার কণ্ঠ। ঘুমের মাঝে মা বাবাকে খুঁজে সে। রিফাত ঠোঁট উল্টে ইয়ানার দিকে তাকালো। তা দেখে হেসে ফেলল ইয়ানা। ছুটে রুমের দিকে যেতে নিলে রিফাত শরীরের আঁচল টানে। ইয়ানা পিছে ফিরতে বলে, ঘুমাবে না কেন? রিফাত এগিয়ে এসে কানের ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, আবারও প্রণয় রাত্রি চাই। সমাপ্ত।